নমস্কার। আজকে মহাকাল এক্সপ্রেসের পক্ষ থেকে 5ই আগস্ট 2025 আমি আমার শ্রদ্ধেয় দাদা নীতিশ বিশ্বাস মহাশয় ওনার কাছে আসছি ওনার কিছু মূল্যবান মতামত জানার জন্যে। বর্তমানে বাংলা ভাষা যেভাবে দেশ রাজ্যে এবং সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে আক্রান্ত হচ্ছে, উনি ভাষার একজন সৈনিক। ওনার মূল্যবান মতামত আমি জানবো এবং আপনারাও আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আশা করি আমরা সবাই উপকার পাবো। এই বলে দাদাকে প্রশ্ন করি, দাদা, বর্তমানে বাংলা ভাষার যে সংকট এবং এর অগ্রগতি বা যাই হোক না কেন, আপনি তো দীর্ঘদিন এই ভাষা নিয়ে আন্দোলন করছেন, ভাষার সৈনিক আপনি যদি কিছু বলেন। নমস্কার। প্রথমে আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কাছে আপনারা এসছেন। আপনি একটা উল্লেখ করেছেন যে দীর্ঘদিন আমরা আন্দোলন করছি, সেই দিক থেকে আমাদের কিছু লিটারেচার আছে এর জন্যে, তার দুটো একটা আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন, এই যে আমাদের ঐক্যতান গবেষণাপত্র, এই ঐক্যতান গবেষণাপত্রটি 1972 সাল থেকে শুরু হয়েছে, বাংলাদেশ যুদ্ধের পরেই এই যে শুরু হয়েছে। এবং এই সংখ্যাটি দেশভাগের 75তম বর্ষ সংখ্যা, অর্থাৎ দেশভাগকে আমরা বিশ্লেষণ করেছি এই সংখ্যা দিয়ে। আমরা প্রামাণ্য এগুলো নথি আর কি। হ্যাঁ, আমরা যেমন ধরেন ভারতে বাংলা ভাষা তার অবস্থানটা কোথায়, কিরকম করে রবীন্দ্রনাথ কিভাবে দেখেছিলেন, আর এখন কি অবস্থা হচ্ছে দিনে দিনে, তার ইঙ্গিত এটা বলা আছে। এই বইটি আমরা প্রকাশ করেছি আরও কয়েক বছর আগে। ধরে নিন যে ঠিক সালটা হচ্ছে 2020 সাল। 20 সালে আমরা এই বইটি বের করেছি সারা ভারতে। আমার এই যারা একটি বই আছে, সারা ভারতে যে উদ্বাস্তুরা আছে, যেখানে যত উদ্বাস্তু, প্রায় 2.5 কোটি উদ্বাস্তু এখন আছে, বাঙালি উদ্বাস্তু, তারা কোথায়, তার সমীক্ষা করে এই বইটা করেছি। আরেকটি বই আমার আছে, সেটা হচ্ছে নৈনিতালের পথে পথে। আমি এক্ষুনি এখানে দেখছি না, এখানে আছে, নৈনিতালের পথে পথে। সেই বইটা আমি আগে আপনাদের দেখিয়েছি, সেটা আমি এখানে অন্যদিকে আছে, আমি এক্ষুনি আর করছি। সেই বইটার ভিতরে আমি প্রথম গবেষণা করতে যাই নৈনিতালে, তখন অবিভক্ত নৈনিতাল। তারপরে আমি ঘুরি সারা ভারতবর্ষ। এই যে সারা ভারতবর্ষের যে 18টা 19টা স্টেটে বাঙালিরা আছে, তার সমীক্ষা ছোট্ট বইয়ের ভিতরে আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের লোকদের ধারণাই নেই যে ঠিক সংবিধানে বাংলা ভাষার জন্য কি অধিকার আছে। ওই জন্য আমরা একটা বই করি, তার নাম হচ্ছে বাংলা ভাষা ও সংবিধান, ভারতের সংবিধান, কোন কোন ধারায় ভারতের বাংলা ভাষার অধিকার দেয়া আছে সেই বিষয়টা। আমার আর দুটো বই আপনাদের দেখাতেই হবে, সেটা 1 মিনিট থামাটা বলছি একটু আগে, সেটা হচ্ছে এই বইটা। আমি নৈনিতালের সমস্ত উদ্বাস্তু অঞ্চলে ঘুরে ঘুরে এই তথ্য সংগ্রহ করে এই বইটা লিখেছি। এবং একটা জিনিস সেখানে আছে, 2000 সালে ওখানে এনআরসি প্রথম প্রবর্তন করে বিজেপি এসেই ডোমিসাইল সার্টিফিকেটের নামে। আমরা তাই নিয়ে একটা আন্দোলন করি ওখানে এবং এখানে। সেই আন্দোলনের ফলে ওখানে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট বা এনআরসির প্রথম যে প্রচেষ্টা, সেটা কিন্তু বন্ধ হয়। আন্দোলন করলে যে বন্ধ করা যায়, এটা তার একটা প্রমাণ। এবং এই বইটা সে সব দলিল এখানে দেওয়া আছে। আর একটা কথা আমি আপনাদের জানাচ্ছি যে এই যে বেঙ্গলের ভিতরে বিজেপি চাচ্ছিল যে বাংলাটাকে নিশ্চিহ্ন করে দিতে। কিভাবে? ধরেন কামতাপুরী ভাষা ইত্যাদির নাম করে তারা উত্তরাখণ্ড, উত্তরবঙ্গকে ভাগ করে দেবে, তারা ওদিকে দার্জিলিংকে ভাগ করে দেবে, দার্জিলিং এলাকাটাকে ভাগ করে দেবে, ওদিকে তারা জঙ্গলমহলে কয়েকটা অঞ্চল দিয়ে দেবে, সুন্দরবন ডেভেলপমেন্ট নাম করে তারা সুন্দরবনের একটা কেন্দ্রশাসিত অঞ্চল করবে, এবং হাওড়া কলকাতাকে
কেন্দ্রশাসিত পন্ডিচেরির মতন একটা শহর করে দেবে, যাতে করে এখানে বাংলাটাই আর না থাকে। পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ভূগোলে থাকবে না, কোচবিহারের ওই দিকটাকে দিয়ে দেবে বোরোল্যান্ডের সাথে। এইরকম একটা প্ল্যান ওদের আছে, যেটা শুরু হয়েছে ভূগোল দিয়ে, কিন্তু ভূগোল দিয়ে সেটা তারা তেমন করতে পারলো না, তাই জন্যে তারা এখন আক্রমণটা নামিয়ে আনছে ভাষার দিক থেকে। এইবারে আমি একটা কথা বলি, ভাষার আক্রমণটা করার সময় তারা এনেছে এই যে দেখেন শিক্ষানীতি। এই শিক্ষানীতিতে প্রথম ওরা করলো যে 6 থেকে 6 পর্যন্ত মাতৃভাষা পড়া যাবে, ঘরের ভাষা পড়া যাবে, তারপরে আর পড়া যাবে না, তারপরে হতে হবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তখন আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্দোলন করি এবং গভর্নমেন্টকে, বিশেষ করে তখন আপনার পার্থবাবু মন্ত্রী ছিলেন, তারপরে ব্রাত্যবাবু মন্ত্রী হলেন, আমরা সবাইকে বলেছি এবং ওদের যে রিসার্চ সেন্টার আছে সেখানেও আমরা গিয়েছি, সবাইকে বলেছি শেষ পর্যন্ত। কারণ আমরা শুধু চিঠি দিলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয় না, কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে গভর্নমেন্টকে দিতে হয়, সেই হিসেবে গভর্নমেন্ট দেয় এবং গত আগের বারে 23 সালে এটা স্বীকৃত হয় যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু আবার তার মাঝে আর একটা কাজ হয়ে যায়, সে কাজটা কিরকম, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সার্কুলার ছাড়ে। সেই সার্কুলার হচ্ছে যে যখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়েই গেল বাংলা, তখন ওরা আর একটা কৌশল করলো। সেই কৌশলটা হচ্ছে এইরকম যে তারা সমস্ত কেন্দ্রীয় স্কুলে তারা 22টে ভাষায় শিক্ষা মাধ্যম করবে এবং এই 22টে ভাষা যদি শিক্ষা মাধ্যম করে তাহলে কিন্তু আর তো সমস্যা থাকে না। কিন্তু আপনারা ভেবে দেখুন, 22টে ভাষায় শিক্ষা মাধ্যম করা কত মানে অসম্ভব একটা কাণ্ড। সোভিয়েত দেশ তা করতে পারে, এরা কি তা করতে পারবে? সেই জন্যে তারা, আমরা আশঙ্কা করছিলাম যে এরা একটা, যেমন ওরা নির্বাচনী প্রতিশ্রুতি দেয় সেরকম একটি ফালতু প্রতিশ্রুতি। কিন্তু তবুও আমরা বলেছিলাম যে এই প্রতিশ্রুতি যখন ওরা দিয়েছে তখন আসুন আমরা সেই প্রতিশ্রুতিকে ধরে ঝাঁপিয়ে পড়ি। এই যে আমি একটা প্রবন্ধ লিখেছি, দেখেন পড়তে পারেন কিনা আপনারা। এতে লেখা আছে সিবিএসই অনুমোদিত সব বিদ্যালয়ে 22টি জাতীয় ভাষা মাধ্যমে শিক্ষার সিদ্ধান্ত। আসুন আমরা স্ব রাজ্যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার শিক্ষার দুয়ার খুলতে এই সুযোগে ঝাঁপিয়ে পড়ি। অর্থাৎ আমাদের যে 18টা রাজ্যে বাঙালিরা থাকে, তার আবার ঝাড়খণ্ডে 42%, আন্দামানে প্রায় 75%, তারপরে ত্রিপুরায় প্রায় 74%, তারপরে আসামের, বরাক আসামে তো 99%, আর গোটা আসামেও তা প্রায় 40% বেশি। এইরকম যে বাঙালিরা আছে ভারতবর্ষে, সেখানে সেখানে তাহলে বাংলা ভাষা সেন্ট্রাল স্কুলগুলো হওয়া উচিত। সেন্ট্রাল স্কুল মানে সিবিএসই অনুমোদিত, কেবল কেন্দ্রীয় বিদ্যালয় না, মডেল স্কুল, তারপরে অন্যান্য যে স্কুলগুলো এখানে আছে, যেমন ধরেন এখানে হরিয়ানা টানা অনেক স্কুল আছে, দিল্লি স্কুল, দিল্লি বোর্ড, দিল্লি যে ডিপিসি স্কুল আছে, সব বোর্ডের স্কুলে যেখানে সিবিএসই সিলেবাস দেওয়া হয়েছে, সেখানে তাদের দেওয়ার কথা হচ্ছে বাংলা ভাষা মাধ্যমে পড়ানোর কথা। সিবিএসই অ্যাফিলিয়েটেড, সিবিএসই, এবং এটার আবার সার্কুলার নাম্বারটা আমার সব এখানে দেওয়া আছে। এই সার্কুলার অনুসারে আর কি ওরা বললো আমরা এনআরসি এনসিআরটি বই বাংলায় করে দেবো, তা শুরুও করেছে বলে শুনেছি, কিন্তু তা যে বাস্তবায়িত হবে তা মনে হয় না। তার আগেই তারা বাংলা ভাষাটাকে শেষ করে দিতে চাচ্ছে। এই যে দেখেন সিবিএসই সার্কুলার, এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ, আমরা বাংলা অনুবাদও করে দিয়েছি। অর্থাৎ এই সার্কুলার গুলোর ভিতর দিয়ে এই জিনিসটা তারা করেছে। আর একটা জিনিস, কেন্দ্র সরকারের এই নিয়মগুলোকে, শিক্ষানীতিকে কার্যকরী করার মাধ্যম হচ্ছে রাজ্য 2017 সালে ঘোষণা করলো যে আমরা এই রাজ্যের সমস্ত স্কুলে, মানে হিন্দি, উর্দু যত মাধ্যম আছে সেখানে বাংলা একটা সাবজেক্ট কম্পালসারি হবে। তারপরে আবার 23 সালের সেপ্টেম্বর মাসে ওরা একটা আইন করলো। সেই আইনে বলল যে আমরা এবার বাংলা ভাষাটাকে সব স্কুলে
পড়াবো। কিন্তু আজকে পর্যন্ত, আজকে 25 সাল, আজকে 5ই আগস্ট, আজকে পর্যন্ত সেটা কিন্তু ফলবতী করেনি। তা যদি ভিতর থেকে করত, পশ্চিমবঙ্গের চাকরিতে যদি বাংলা ভাষাটাকে প্রাধান্য দিত, এবং পশ্চিমবঙ্গের চাকরিতেও বরঞ্চ আরো ওরা হিন্দি ফিন্দির জন্য খুলে দিয়েছে ভোটের জন্য, ভোটের লবির চাপে, তা যদি না করতো তাহলে বাংলাটা ভিতর থেকে এতটা দুর্বল হতো। এখন বাঙালির তো প্রায় চাকরি নেই, এত মাস্টারি, একটা মাস্টারি নেই, সব বিক্রি করে দিয়েছে। এত অন্যান্য চাকরি স্টেট গভর্নমেন্টের নেই, তো যাবে কোথায় লোকেরা? ডব্লিউবিসিএস নিয়ে কত দুর্নাম, কিছুই নেই। এই শুধু পুজোর টাকা বাড়ালে তো আর দেশ চলে না। এই কথা বলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করতে চাই যে অবিলম্বে সমস্ত, আপনি এই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছেন, তার আগে আমাদের এখানে সমস্ত স্কুলে বাংলা, হিন্দি, উর্দু সমস্ত জায়গায় বাংলাটাকে কম্পালসারি যেটা করেছিলেন সেটা করেন। আর কেন্দ্রীয় সরকার যে বলেছে সমস্ত সিবিএসসি স্কুলগুলোয় বাংলা মাধ্যমের শাখা খুলবে, যা আছে হিন্দিতে থাকুক সাথে বাংলা মাধ্যমের শাখাও থাকুক, সেটাও খুলুক। তাহলে প্রচুর ছেলে মেয়ের মাস্টারি হবে, প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে এবং তারা কাজ করার সুযোগ পাবে। আর কথাটা হচ্ছে আমাদের এখানে নিয়ে বলি, আমরা যে ভাষা আন্দোলন করছি তার নাম বাংলা ভাষা মঞ্চ, কিন্তু আমরা যে আন্দোলনটা করি সেই আন্দোলনটা হচ্ছে ভাষা গণতন্ত্রের আন্দোলন। আমরা কিন্তু কোনো ভাষার বিরুদ্ধে না। যে সংবিধান আমাদের আম্বেদকর দিয়ে গিয়েছেন, এত ভালো সংবিধান পৃথিবীতে নেই। এই সংবিধান অনুসারে যেসব মাইনরিটি ল্যাঙ্গুয়েজেরও যে সুযোগ আছে, মাইনরিটি বিল বলতে বলা হয় ধর্মীয়ভাবে এবং ভাষাগতভাবে মাইনরিটি, আমরা এখানে আলোচনা করছি ভাষাগতভাবে। সেই মাইনরিটির অধিকারটা যদি আমরা এখানে পেতে পারি তাহলে কিন্তু সবাই সব ভাষা তার উন্নতি করতে পারবে, ভারতবর্ষ গড়ে উঠবে। 5টা পচা ফুল আর একটা পদ্মকে দিয়ে তো আর মালা গাঁথা যায় না, তাহলে 10টাই ভালো ফুল দিয়ে মালা গাঁথতে হয়। ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে বহু ভাষী, বহু ধর্মের, বহু মতের, বহু খাদ্যাভাস এবং এই সমস্ত। সেইটাকে যদি আমরা করতে না পারি তাহলে ভারতবর্ষের ঐক্য থাকবে না। বলতে পারেন আমরা যে ভাষা আন্দোলন করছি সেই ভাষা আন্দোলন দেশকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের ঐক্যকে রক্ষা করার জন্য, তার মহত্বকে রক্ষা করার জন্য, তার উদারতার সহিষ্ণুতাকে রক্ষা করার জন্য, ধর্মীয় সংহতি রক্ষা করার জন্য। এইবার আমি তৃতীয় কথাটা বলছি, বাংলার কথা। এখন আক্রান্ত বাংলা। মোদী সাহেব ভালো ভালো কথা বলছেন, এখানে এসে বলছেন আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছেন আমি কালী পুজো করব, কিন্তু সব জায়গায় রাম মন্দির ছড়িয়ে দিচ্ছে এবং হনুমানের মূর্তি, যা আমাদের এখানে কখনোই ছিল না। হনুমান কোনো খারাপ জিনিস না, আমি কোনো ধর্মকে করছি না, কিন্তু আমাদের সংস্কৃতি তো হনুমানের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি এখানকার যে দুর্গা পূজার সংস্কৃতি, কালী পূজার সংস্কৃতি, সরস্বতী পূজার সংস্কৃতি, সেগুলো তো বসাচ্ছে না, কিন্তু বসাচ্ছে হনুমান। এই আমাদের উল্টোডাঙ্গার ওখানে একটা বিশাল হনুমান বসিয়ে দিয়েছে, মানে কি আমাদের সংস্কৃতিকে ওরা ভুলিয়ে দিতে চাচ্ছে। এবং আমাদের এখানে যত সব বাঙালি মিষ্টির দোকান আছে সেগুলো ঢুকে যাচ্ছে, ওই হলদিরামরা এসে উঠে যাচ্ছে। বাঙালিরও সংস্কৃতি এইভাবে নষ্ট করার চেষ্টা হচ্ছে। আর একটা কথা বলে আমি আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। সেই আবেদন হচ্ছে, এখন বাঙালির হিন্দু মুসলমান দেখলে হবে না, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল, যার পরে আমরা বই করেছি, যোগেন্দ্রনাথ মণ্ডল চেয়েছিলেন যে হিন্দু মুসলমানের গরিব অংশ তারা একত্রিতভাবে কাজ করবে। বনেদি উর্দুভাষী হিন্দি মুসলমানরা না, আর বনেদি সংস্কৃত বানা বর্ণ হিন্দুরা না, বরঞ্চ যে 85% মানুষ যারা দলিত দরিদ্র হিন্দু মুসলমান, যাদের সহজে মুসলমান ধর্ম, আমাদের পীর, আমাদের সত্যপীরের পাঁচালী আমরা পড়া হয়, আমরা একটা সহস্র সংস্কৃতি, আমাদের লালন, আমাদের হরিচাঁদ, আমাদের গুরুচাঁদ, আমাদের সুখ ঠাকুর, আমাদের নানা রকম লোকায়ত যে মানুষ আছে যারা, তাদের যে একটা সহিষ্ণুতার ধর্ম সবাইকে নিয়ে, সেই ধর্মটা, এবং উনি হিন্দু মুসলমানের ঐক্য চেয়েছিলেন। আজকে যে কোনো কারণেই হোক এমন একটা পরিস্থিতি এসে উপনীত হয়েছে যে এই কথাগুলো এখন আর আমাদের মুখের কথা রাখলে হবে না। আর হিন্দুরা মুসলমানরা মন্দিরে গিয়ে মসজিদে যাবেন আর ওই মৌলবাদীদের মদত দেবেন, এই ভাবনা রাখলেও হবে না।
মৌল মুসলমানবাদ এবং মৌল হিন্দুবাদ দুটোই আমাদের শত্রু। মৌলবাদী না, উদার, সুফি এবং যেটা আমাদের সত্যকার শান্তির ধর্ম ইসলাম, আর যেটা সহিষ্ণুতার ধর্ম হিন্দু, একে একত্রিত, তার পাশাপাশি একত্রিত থেকে আমাদের একটা গ্রেটার ভারতের কথা ভাবতে হবে। মানে এটাকে ইংরেজিতে বললে পিসফুল ইসলামিক হিন্দুইজম না, ইসলামী হিন্দুইজম না, আমি পিসফুল মানে শান্তি। আমি হিন্দুইজম মুসলমানিজম বলছি না, ধর্ম রাজনীতির সাথে আসবে না। আমাদের হবে বাঙালি যে সত্তা, রবীন্দ্রনাথের, নজরুলের, এই যে ধারা, সুকান্ত সোমেনের, আমাদের যে ধারা, যেটা আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত ওই আন্দোলন করার সূচনা করেছিলেন লাহোরে। নজরুল, কাজী নজরুল তো একাধিক কবিতা, একাধিক গান আছে কালীর উপরে, কৃষ্ণের উপরে। নয়, উনি তো সত্যিকারের বাঙালি। উনি তো নজরুলের থেকে গ্রেটার বাঙালি আর কেউ নেই। এমনকি কিছু বললে বলা যাবে না, কিছু অংশে প্রথম দিকে যতটা রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন, রবীন্দ্রনাথ কিন্তু পরে মানুষ হয়েছিলেন, মানে মানবিক হয়েছিলেন। আর নজরুল প্রথম থেকেই কিন্তু সেই দিক থেকে অনেক বড়, মানে গ্রেটার ইন্টারন্যাশনালিস্ট ছিলেন। সেই দিক থেকে আমাদের কথা, যারা আমার এই কথা শুনবেন, হিন্দু, মুসলমান, দরিদ্র, দলিত, আমরা 85% সেই গরিব মানুষ বাঙালির জন্য কাজ করছি। বনেদিদের ভাগ করার জন্য না, শ্রাদ্ধ আর পুজো মাত্র নয়, পুজোটাকে বাদ দিচ্ছি না, কিন্তু পুজোর টাকা দিলে হবে না, চাকরির টাকা দিতে হবে। আমাদের স্কুলগুলোকে বাংলা কম্পালসারি করতে হবে, বাংলায় আমাদের যত সুযোগ সুবিধা আছে তা দিতে হবে, প্রশাসনিক কাজ বাংলায় করতে হবে। এইসব না করে শুধু ওই হিন্দু, মানে যারা ধনী হিন্দুস্তানি বা ওদের তোষণ করে কাজ করলে হবে না। এবং আর একটা খারাপ কথা বলি, কিছু মনে করবেন না, বিজেপি আমাদের 1 নম্বর শত্রু, কিন্তু তৃণমূল আমাদের যেটা করছে, আমাদের মুসলমান তোষণের নামে মুসলমান যে ছেলেপেলেদের দিয়ে মস্তানি করাচ্ছে, তাদের কজনকে আইএস করাচ্ছে, আইএস এর ট্রেনিং সেন্টার আছে, কোথায় করাচ্ছে তাদের? সব অন্য রাজ্যের আইপিএস আসছে, বাংলার থেকে তুলছে না কেন? নজরুল ইসলামের মতন তো আইপিএস, সৎ আইপিএস আছে, তাদেরকে তুলছে না কেন? তাদেরকে তো অ্যাডভাইজার করছে না। সেই জায়গায় আমাদের কথা যে এখন একটা সময় এসছে আত্মবিশ্লেষণের এবং আত্মসংহতি মানে গরিব হিন্দু, গরিব মুসলমান, পরিযায়ী শ্রমিক, যে কোনো দিনমজুর, ক্ষেতমজুর, গরিব মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এই সব ধরনের চক্রান্ত, এবং মাতৃ সংস্কৃতিকে রক্ষা করতে হবে, কারো মাতৃ সংস্কৃতিকে আঘাত না করে। আমরা আমার মাসিমাকে মারবো না, কিন্তু আমার মায়ের যত্ন নেব। মাসিমার যদি এসে আমার মাকে পদানত করতে চাই, সেই পাটা আমরা ভেঙেও দেব। এই হচ্ছে আমাদের কথা। আসুন আমরা একসাথে বাংলা ভাষার জন্য যে আন্দোলন আমরা শুরু করেছি প্রায় 1972 সাল থেকে, সেই আন্দোলনকে এবার আমরা একটা চরমতম জায়গায় নিয়ে যাই। আক্রমণ যখন ঘনীভূত হয়, প্রতিরোধ তখন ব্যাপক হয়। আজকে আমাদের বাঙালি ভাষাটাকেই তারা স্বীকার করছে না, কোনো বাংলা নামে কোনো ভাষাই নেই, বাংলাদেশি ভাষা। এই যে চরমতম নির্লজ্জতা, অশিক্ষা, কুসংস্কার, এবং এরা তো অশিক্ষিত যারা এই কথা বলে, এই অশিক্ষিতরা ভারত শাসন করছে। না না, এইটা তো সর্বস্তরের বাঙালি প্রতিবাদ করেছে, মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে। করলে হবে না, আমি প্রতিবাদ মানে মুখে করলে হবে না। একটা জিনিস আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারগুলো তো অথেন্টিকেট না, এবং এটা দীর্ঘদিন ধরে। আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অভিনন্দন জানাচ্ছি যে তারা নিয়মিত বাংলা ভাষার জন্য সচেতনতার কাজ তারা করছেন। কিন্তু তার আগে আমি যেটা বলবো, এই কাজটা ভালো, কিন্তু তার আগে আপনার যে করণীয় কাজগুলো ছিল, সমস্ত হিন্দি, উর্দু, অন্য স্কুলে বাংলা আবশ্যিক করে, সেটা করেন না। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, গত কয়েকদিন ধরে পার্লামেন্টে যে ভাষণগুলো হচ্ছে, যে আলাপচারিতাগুলো হচ্ছে, বাঙালি এমপিরা তারা কিন্তু বাংলাতেই করছে। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এই ব্যাপারে আমি বলি, এই ব্যাপারে আমরা যখন আমাদের জন্য যখন আমাদের এই মানে বাংলা ভাষার অধিকারের ব্যাপারে যখন কথা বলা হয়, তখন কিন্তু বিকাশ ভট্টাচার্য বলেছেন, তার আগে কিন্তু আমাদের আরো 2 একজন তারা বলেছেন বাংলায়, তারা কিন্তু বলেছিলেন। কিন্তু এই যে ব্যাপকভাবে বলছে, এইটাকেই আমাদের ট্র্যাডিশন করতে হবে।
এটাকে ধরে যে রাখতে হবে, আমাদের সবাই বাংলায় বলবে। এটাকে ধরে রাখতে হবে। রবীন্দ্রনাথের ভাষা এখানে হবে, সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন। না, এইটা শুধু তৃণমূলের না, এটা বিজেপির এমপিদেরও করতে হবে। সবার, তৃণমূল বলে নয়। তাহলে যে বলবে না তারপরে কারণ বাংলা, যে বলবে না তারপরে বা তাকে ভোট দেবে। কারণ বাংলার থেকে তো শুধু তৃণমূলের এমপি যাবে না, বাংলার থেকে সিপিএম এর এমপিও যাবে, বিজেপির এমপিও যাবে। হ্যাঁ, সবাইকে বাংলায় বলতে হবে। হ্যাঁ। যদি বাংলায় না বলে তাদের পরের বছর ভোট দেবেন না, তাদেরকে ই করে দিতে হবে যে এ বাঙালি নন, না তাদের ভোট এ বাংলার প্রতিনিধি করা। আজকে বাংলায় এই যে মমতা ব্যানার্জি যে এই যে মুর্শিদাবাদে যে গুজরাট থেকে প্রতিনিধি এনে দাঁড় করিয়েছে, কেন? বাংলায় কি আমাদের ছেলেমেয়ের অভাব আছে? এটাও মানে আমার কথা, যার যা ভালো তা বলবো আমরা, যার যা খারাপ তা করবো। এইবার আমি শেষ কথা বলছি, মমতা ব্যানার্জি এই যে অজস্র নানা রকম ভাবে আমাদের বাঙালি ছেলেদের একেবারে রক্তাক্ত করে দিচ্ছে। প্রতিদিন 26,000 চাকরি নিয়ে নিয়েছে, পশ্চিমবঙ্গে দিয়ে দিচ্ছে না, তারপরে পুজোর ভাতা বাড়াচ্ছে। কে পুজোর ভাতা বাড়তে চায়? কেন দরকার এরকম ফালতু কাজে? আমরা শেষ পর্যন্ত বলতে চাই, আপনি অনতি বিলম্বে এক্ষুনি বাংলা ভাষাটাকে যাতে সমস্ত স্কুলে বাধ্যতামূলক হয় তার জন্য সার্কুলার করেন, তার না হলে মনিটরিং বোর্ড করেন, সেটা বাস্তবায়িত করেন। তাহলে প্রচুর ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে এইসব স্কুলে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলার একটা অধিকার প্রতিষ্ঠা। মানে বাংলা ভাষাটা শুধু মুখে থাকলেই হবে না, পেটের থেকে বের করে আনতে হবে। জীবনের ভাষা না হলে কোনদিন বাঁচে না। মানে পেটই যদি না থাকে, জীবন যদি না থাকে, কবিতার ভাষায় ভাষা বাঁচে না। হ্যাঁ, জীবিকার ভাষায় ভাষা। হ্যাঁ, জীবিকার মাধ্যমেই যেন ভাষাটা বেঁচে এই থাকে। কথাটাই আমি আমাদের, এবং আমি এই কথা নিয়ে বলছি, কারা চাইবে হিন্দু মুসলমান নির্বিশেষে, ওই আমি হিন্দু বলে ওই বিজেপির সাথে চলে গেলাম, আমি মুসলমান বলে বাংলাদেশি মৌলবাদীদের সাথে চলে গেলাম, এই দুটোই আমাদের পরিত্যাগ করতে হবে। কিছু মনে করবেন না, আমাদের ছোট মুখে বড় কথা, কিন্তু সত্য কথা। সূর্য যেমন সত্য, আমাদের কথাও তেমন সত্য, এবং আমরা কোনো সংকীর্ণতা নিয়ে করি না। আমরা কখনো বলিনি এখান থেকে একজন বিহারিকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু আমরা কখনো বলি না যে বিহার থেকে যেন একজন বাঙালি ওখান থেকে তাড়িত হয়, আন্দামান থেকে তাড়িত হয়, অন্য জায়গা থেকে তাড়িত হয়। আজকে আসামে যে তাড়াচ্ছে, কে তাড়াচ্ছে? বিজেপি। সারা জায়গায় বিজেপি বাঙালির 1 নম্বর শত্রু হিসেবে রূপান্তরিত হয়েছে। তাকে বর্জন করুন প্রথমে। আর আমাদের অন্য যারা পশ্চিমবঙ্গের দলগুলো আছে, তাদের যা ত্রুটি আছে তা সংশোধন করুন, এবং মহান বাঙালি ঐক্য, যে বাঙালি রবীন্দ্রনাথের এবং নজরুলের, অন্য কোনো সংকীর্ণতাবাদীদের নয়, সেইখানে আমরা দাঁড়াতে চাই। সকলকে ধন্যবাদ, নমস্কার। আসুন আমরা এই যুদ্ধে, ঘনীভূত যুদ্ধ, এই যুদ্ধ প্রাণ দিয়ে প্রতিরোধ করি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মতামতের জন্য। আমি তো উপকৃত হলামই, আমার দর্শক যারা এই চ্যানেল, এই এপিসোডটা দেখবেন, আমি মানে দৃঢ় বিশ্বাস রাখছি যে তারাও অনেক উপকার পাবেন এবং তারাও তাদের মতন করে ইন্সপিরেশন পাবে আপনার এই কথার মাধ্যমে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে 5ই আগস্ট 2025। নমস্কার।